হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাপস শিক্ষা বন্ধু। আমি সুমন। এই মুহূর্তে তোমাদের সামনে একটি ভিডিও তুলে ধরব। ভিডিওতে লিখেছি দেখো, প্রিন্সিপাল স্টেপস অফ ইভলিউশন, অর্থাৎ কি বিবর্তনের মুখ্য ঘটনাবলী। আমরা সবাই জানি যে পৃথিবীতে কিভাবে অরিজিন অফ লাইফ অর্থাৎ জীবনের উৎপত্তি লাভ ঘটেছিল। ক্লাস 9-এও আমাদের কিছুটা আইডিয়া আছে, কিন্তু সেখানে বলা ছিল কি কিভাবে জীবনের উৎপত্তি, কিন্তু এখানে আমার রয়েছে কি বিবর্তনের মুখ্য ঘটনাবলী, অর্থাৎ পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিভিন্ন ধারাবাহিক ও ক্রমান্বয়িকভাবে বিভিন্ন বিক্রিয়ার দ্বারা যে উন্নতর জটিল জীবের উৎপত্তি লাভ ঘটেছে তাকে বলবো আমরা কি বিবর্তন। অর্থাৎ কি বিবর্তনের মাধ্যমে যত পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হয়, ঠিক অনুরূপভাবে পরিবেশেরও একদিকে পরিবর্তন ঘটতে থাকে এবং অন্যদিকে পরিবেশে অবস্থিত বিভিন্ন জীবদেরও পরিবর্তন ঘটতে থাকে। যত পরিবেশ, আদি অবস্থায় পরিবেশ কিন্তু এতটা জটিল ছিল না, খুব সহজ সরল পরিবেশ ছিল। ঠিক সেই রকম পরিবেশে যে সব জীবরা বাস করত, সেসব জীবেরদের গঠন, কার্যকলাপ সব কিছুই সহজ সরল স্বাভাবিক ছিল। ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে পরিবর্তনের মাধ্যমে জটিলময় পৃথিবীর সৃষ্টি হওয়ার সাথে সাথে পৃথিবীতে অবস্থিত বিভিন্ন জীব তারা বিভিন্নভাবে তাদের নিজেদের মধ্যে ইভলিউশন বা বিবর্তন ঘটিয়েছে শুধুমাত্র অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ তারা স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য ক্রমান্বয়ে জটিল পদ্ধতির মাধ্যমে নিজের দেহের পরিবর্তন ঘটানোর ফলে একটা জটিল জীবের সৃষ্টি হয়েছে, অর্থাৎ ইভলিউশন বা বিবর্তন সৃষ্টি হয়েছে। আগের ভিডিওগুলোতে বলেছি আমি বিবর্তনবাদের বিভিন্ন তত্ত্ব, কিভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জীবের সৃষ্টি, আদি জীবের সৃষ্টি, সেটাও একটা মতবাদ ছিল। আবার এই আদি জীব সৃষ্টির পেছনে বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়া সেটা প্রমাণের জন্য যে বিজ্ঞানীগণ যে বিভিন্ন এক্সপেরিমেন্ট ঘটিয়েছিলেন সেগুলোও প্রকাশ করেছি। তো কেউ যদি না দেখে থাকো, ভিডিওগুলোতে অবশ্যই সার্চ করো, খুব সুন্দর সহজ সরলভাবে তোমাদের সামনে উপস্থাপনা করা রয়েছে। এইবার এই ভিডিওটাতে যেটা আলোচনা করব বিবর্তন বা অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, অর্থাৎ পৃথিবী সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত জীবের ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে যে জটিল জীবের সৃষ্টি হয়েছে তার কিভাবে ঘটেছে সেটা আমি তুলে ধরবো। অ্যাট ফার্স্ট আমরা জানি প্রথম পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছিল। জ্বলন্ত অগ্নিয় গ্যাস ও জ্বলন্ত অগ্নিপিণ্ড, যার উচ্চতা ছিল কি উষ্ণতা ছিল কি 4 থেকে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 450 কোটি বছর আগে, আজ থেকে 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবং বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে জীবনের উৎপত্তি ঘটেছে আজ থেকে 360 কোটি বছর আগে। এই যে পৃথিবী সৃষ্টি থেকে জীবনের উৎপত্তি লাভ পর্যন্ত বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটেছে। পৃথিবী সৃষ্টির সময় সবকিছু মুক্ত অবস্থায় থাকা সম্ভব ছিল না, তারা বিজারক ধর্মী অবস্থায় ছিল, অর্থাৎ পৃথিবীর বৈশিষ্ট্য ছিল বিজারণ ধর্মী। ক্রমান্বয়ে জল অর্থাৎ H2O, ইউভি রে ইত্যাদি এই সবগুলো পরস্পর বিক্রিয়া ঘটিয়ে এবং কিছু বিজারণ ধর্মী উপাদান একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে প্রিবায়োটিক স্যুপ গঠন করেছে। প্রিবায়োটিক স্যুপ থেকে শুরু করে জীবনের উৎপত্তির প্রাথমিক স্টেজে প্রবেশ করেছে। এইবারে যে জীবনের উৎপত্তি 360 কোটি বছর আগে যে বিজারণধর্মী পরিবেশ থেকে বিভিন্ন ধরনের বিক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জীবের সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রিবায়োটিক স্যুপের সৃষ্টি হয়েছে। যেটা জানতে হলে, এই স্টেপটা জানতে হলে যে বিজারণধর্মী পরিবেশ থেকে কিভাবে
জৈব যৌগ, উন্নত জৈব যৌগের সৃষ্টি হয়েছে দেখতে হলে অবশ্যই ওপারেন এবং হেলডন মতবাদ আমার সেখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে, সেখানে দেখতে পারো। এরপর জীবনের উৎপত্তি ঘটার পর অর্থাৎ রাসায়নিকভাবে রাসায়নিক বিবর্তনের মাধ্যমে জীবনের উৎপত্তি ঘটার পর প্রাথমিক কোষ উৎপন্ন হয়েছে, অর্থাৎ প্রাথমিক কোষের আবির্ভাব ঘটেছে। এবার এই যে প্রাথমিক কোষের আবির্ভাব ঘটেছে অর্থাৎ জীবন সৃষ্টির একেবারে প্রথম পর্যায়ে প্রাথমিক কোষ বা আদি কোষ বা কোয়াস হারভেট এর উৎপত্তি লাভ করেছে। এই কোয়াস হারভেট থেকে নগ্ন জিন অর্থাৎ আরএনএর উৎপত্তি, নিউক্লিওটাইডের উৎপত্তি, নিউক্লিওপ্রোটিনের উৎপত্তি এবং একটা সময় ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে এককোষী জীবের সৃষ্টি অর্থাৎ প্রোক্যারিওটিক এককোষী জীবের সৃষ্টি লাভ করেছে। অর্থাৎ আর্কিওজোয়িক যুগ, এককোষী যখন প্রোক্যারিওটিক যুগ বা প্রোক্যারিওটিক জীব উৎপন্ন হয় তখন আর্কিওজোয়িক যুগে এই ঘটনাটি সম্পন্ন হয়েছিল। অর্থাৎ এককোষী জীবের উৎপত্তি আর্কিওজোয়িক যুগে উৎপত্তি লাভ করেছিল। এবারে যে এককোষী জীবগুলো উৎপন্ন হয় তখন অক্সিজেনের অভাবে বিভিন্ন ধরনের কেমো অটোট্রপিক অর্থাৎ রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, সালফার জাতীয় ব্যাকটেরিয়া ইত্যাদির কার্যকলাপের ফলে এককোষী প্রোক্যারিওটিক জীবগুলো স্বাধীনভাবে বেঁচে ছিল। এরপর এই এককোষী প্রোক্যারিওটিক জীব অর্থাৎ যা বললাম যে সালফার জাতীয় ব্যাকটেরিয়া তাদের ক্রিয়াকলাপের ফলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় এবং ঠিক পরবর্তীকালে প্রোটেরোজোয়িক যুগে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের আগমন ঘটে বা উৎপন্ন হয়। এই নীলাভ সবুজ শৈবাল তাদের ক্রিয়াকলাপের জন্যে অক্সিজেন উৎপন্ন হতে থাকে। অর্থাৎ কি একটা সময় এককোষী প্রোক্যারিওটিক জীবের উৎপত্তি আর্কিওজোয়িক যুগে সালফার জাতীয় ব্যাকটেরিয়া কেমো হেটেরোট্রপিকের মাধ্যমে তারা তাদের ক্রিয়াকলাপ সম্পন্ন করে। পরবর্তীকালে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়ার আবির্ভাব ঘটে এককোষী প্রোক্যারিওটিক। নীলাভ তাহলে অক্সিজেন উৎপন্ন হওয়ার পেছনে দায়ী ছিল এককোষী নীলাভ সবুজ শৈবাল। প্রোটেরোজোয়িক যুগে এই সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের আবির্ভাব ঘটে। এর ফলে অক্সিজেনের উৎপত্তি হয়। অক্সিজেন উৎপন্ন হওয়ার পর উন্নত প্রোক্যারিওটিক সেল বা উন্নত প্রোক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটে। তো উন্নত প্রোক্যারিওটিক সেল ডিভিশন ঘটতে থাকে অর্থাৎ কোষের বিভাজন ঘটতে থাকে এবং বিভাজনের পর অর্থাৎ কোষ বিভাজনের পর বিভাজিত না হয়ে কোষ বিভাজনের পর সেলগুলি পরস্পর মুক্ত না হয়ে অর্থাৎ সেলগুলি পরস্পর বিভাজিত না হয়ে কলোনি আকারে অবস্থান করে। অ্যাজ এ রেজাল্ট বহুকোষী জীবের উৎপত্তি প্যালিওজোয়িক যুগে সম্পন্ন হয়। অর্থাৎ প্যালিওজোয়িক যুগে এককোষী প্রোক্যারিওটিক জীব নিজেদের মধ্যে কোষ বিভাজন ঘটায়। কোষ বিভাজন ঘটার পর নিজেদের মধ্যে কোষগুলো বিভাজন ঘটে যায় কিন্তু বিভাজিত হয় না। এর ফলে বহুকোষী জীবের সৃষ্টি হয়। খুব ইন্টারেস্টিং। তাহলে পৃথিবীর সৃষ্টি থেকে বহুকোষী জীব বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া এবং কিছু ব্যাকটেরিয়া এবং কিছু নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, সালফার জাতীয় ব্যাকটেরিয়া ইত্যাদি কার্যকলাপের পরে প্রোটেরোজোয়িক যুগে যখন অক্সিজেনের উৎপত্তি ঘটে, সেই অক্সিজেন উৎপন্ন হওয়ার পর উন্নত প্রোক্যারিওটিক জীব সৃষ্টি হয় যেগুলো বিভাজনের মাধ্যমে বিভাজিত না হয়ে কলোনি গঠন করে। আর দ্য লাস্টে বহুকোষী জীবের উৎপত্তি ঘটে যা প্যালিওজোয়িক যুগে সম্পন্ন হয়েছিল। এই বহুকোষী জীব থেকেই খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভাবে দুদিকে ব্রাঞ্চ হয়ে গেছে। দুদিকে ব্রাঞ্চ হওয়ার পর একদিকে উদ্ভিদ, অন্যদিকে প্রাণীর সৃষ্টি। উদ্ভিদের দিকে আগে যদি বলি, যখন উদ্ভিদ সৃষ্টি হয় অ্যাট ফার্স্ট জলের মধ্যেই যেহেতু বেশিরভাগ
বা জলের মধ্যেই যেহেতু সবকিছুই সম্পন্ন হয়েছিল, তাহলে উদ্ভিদ সৃষ্টি হয়েছিল অ্যাট ফার্স্ট জলজ উদ্ভিদের সৃষ্টি থ্যালোফাইটা। অর্থাৎ তোমরা থ্যালোফাইটারও ক্যারেক্টার পড়েছো, সমাঙ্গদেহী উদ্ভিদ এবং নিম্নমানের উদ্ভিদ থ্যালোফাইটা, যাদের মূল কাণ্ড পাতা কোনোটাই বিভেদিত নয়, এবং জলজ উদ্ভিদ অ্যাট ফার্স্ট থ্যালোফাইটার আবির্ভাব ঘটে। থ্যালোফাইটার পর ব্রায়োফাইটা অর্থাৎ সিলুরিয়ান যুগ ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের আবির্ভাব ঘটে। অর্থাৎ কি, এদের ক্ষেত্রে মূল কাণ্ড পাতায় বিভেদিত থাকে না, পরিবর্তে মূল কাণ্ড পাতার মতো কিছু অঙ্গ লক্ষ্য করা যায়। তোমরা 9-এ পড়েছো, ক্লাস 9-এই, যে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, একবীজপত্রী, দ্বিবীজপত্রী প্রত্যেকটার বৈশিষ্ট্য পড়েছো। ঠিক সেই সব বৈশিষ্ট্যগুলোকে ভালো করে অ্যানালাইসিস করলে এটা খুব পরিষ্কার হয়ে যায়। থ্যালোফাইটা মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়, জলজ উদ্ভিদ। ব্রায়োফাইটা মূল কাণ্ড পাতা থাকে না, পরিবর্তে মূল কাণ্ড পাতার পরিবর্তে অঙ্গ লক্ষ্য করা যায় এবং এরা জল এবং স্থলে উভয় জায়গায় বসবাস করে। তোমরা ভালো করেই জানো। নেক্সট কি লক্ষ্য করা যায়? টেরিডোফাইটা। অর্থাৎ কি, ব্রায়োফাইটা ছিল জল এবং স্থল উভয় বসবাস, কিন্তু টেরিডোফাইটা প্রথম স্থলজ উদ্ভিদ অর্থাৎ ডাঙার উদ্ভিদ। ফার্নকে বলা হয় বা ফার্ন প্রথম ডাঙার উদ্ভিদ হিসেবে গণ্য হয়। অর্থাৎ এদের ক্ষেত্রে মূল কাণ্ড পাতা আলাদা আলাদাভাবে বিভেদিত। ঠিক এইখানে লক্ষ্য করো তোমরা, থ্যালোফাইটা মূল কাণ্ড পাতা থাকে না, টেরিডোফাইটা মূল কাণ্ড পাতা সুস্পষ্টভাবে বিভেদিত। থ্যালোফাইটা জলজ, টেরিডোফাইটা কমপ্লিটলি স্থলজ উদ্ভিদ। কিন্তু মাঝখানে যে অবস্থান করে আছে যে উদ্ভিদটি ব্রায়োফাইটা জাতীয়, এই ব্রায়োফাইটার ক্ষেত্রে কিন্তু জল এবং স্থল উভয়ই লক্ষ্য করা যায় তাদের বাসস্থান, এবং এদের ক্ষেত্রে মূল কাণ্ড পাতা কমপ্লিটলি বিভেদিত নয়, কিন্তু মূল কাণ্ড পাতার পরিবর্তে কোনো অঙ্গ লক্ষ্য করা যায়। ভালোভাবেই জানো ফাইলয়েড, রাইজয়েড এবং কলিড। এরপর টেরিডোফাইটা থেকে সপুষ্পক উদ্ভিদের সৃষ্টি হয়। ক্রমে ক্রমে বিবর্তনের মাধ্যমে উদ্ভিদের ফুল উৎপন্ন হয়, ফল উৎপন্ন হওয়া শুরু হয়। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে অ্যাট ফার্স্ট ব্যক্তবীজী উদ্ভিদ, অর্থাৎ বীজ বাইরে থেকে দেখতে পাওয়া যায়। ফুল উৎপন্ন হয়, ফল উৎপন্ন হয় না, বীজ বাইরে থেকে দেখতে পাওয়া যায়। ব্যক্তবীজী উদ্ভিদের আবির্ভাব ঘটে এবং শেষ পর্যায়ে উন্নত গঠন বৈশিষ্ট্য সম্পন্ন সংবহন কলাযুক্ত গুপ্তবীজী উদ্ভিদ সৃষ্টি হয়, যেটা ক্রিস্টোসিয়াস যুগে আবির্ভাব ঘটেছিল। অর্থাৎ তাহলে কি হয়, উদ্ভিদের ক্ষেত্রে অ্যাট ফার্স্ট জলজ উদ্ভিদ, উভচর উদ্ভিদ, কমপ্লিটলি স্থলজ উদ্ভিদ, টোটাল 3টি কি অপুষ্পক উদ্ভিদ। এই 3টি ছিল কি অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ নেক্সট স্টেপে যেটা লক্ষ্য করা যায়, অপুষ্পক থেকে ক্রমবিবর্তনের মাধ্যমে ফুল ফল বীজ সৃষ্টি হয়, সেই থেকে সৃষ্টি হয়ে যায় কি ফার্স্ট ব্যক্তবীজী উদ্ভিদ। শুধুমাত্র ফল উৎপন্ন হয় না, গুপ্তবীজী উদ্ভিদ টোটালটা কমপ্লিটলি উৎপন্ন হয় এবং দেহের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা শারীরগত স্থানিক স্ট্রাকচার বা গঠন খুব উন্নত এবং জটিল প্রকৃতির, এবং এখনো বর্তমানে যেগুলো বিরাজ করে আছে উন্নত জটিল উদ্ভিদ তা ছিল গুপ্তবীজী উদ্ভিদ। নেক্সট আবার অপরদিকে যখন প্রাণীর সৃষ্টি হয়, বহুকোষী জীব থেকে একদিকে উদ্ভিদের সৃষ্টি, বহুকোষী জীব থেকে অন্যদিকে প্রাণীর সৃষ্টি। প্রাণীর সৃষ্টি প্রথমে অমেরুদণ্ডী প্রাণী। প্রাণীর ক্ষেত্রে কি হয়, প্রোটোজোয়া বা আদ্য প্রাণী থেকে সৃষ্টি হয় কি অমেরুদণ্ডী বহুকোষী প্রাণী। তোমরা ক্লাস 9-এ পড়েছো প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, ইনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা এবং অ্যাকানোডার্মাটা। এই ধারাবাহিক জীবের মাধ্যমে অমেরুদণ্ডী প্রাণী যে সৃষ্টি হয়েছিল, ধারাবাহিক জীবের মাধ্যমে অ্যাট দ্য শেষ দশায় অ্যাকানোডার্মাটা বা তারা মাছের উৎপত্তি লাভ ঘটে। অর্থাৎ কি প্রাণীর সৃষ্টি প্রথমে নিডারিয়া থেকে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে নিডারিয়া অ্যাকানোডার্মাটা পর্ব বা তারা মাছের উৎপত্তি লাভ ঘটে। তারা মাছ থেকে সৃষ্টি হয়েছিল কি মেরুদণ্ডী প্রাণী।
অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণী তারা মাছ থেকে মেরুদণ্ডী প্রাণীর সৃষ্টি হয়েছিল। এর মাঝে আবার কিছু কিছু ফাইলাম লক্ষ্য করা যায় বা পর্বের প্রাণী লক্ষ্য করা যায়, তোমরা নিশ্চয়ই সেগুলোও তোমাদের পড়া আছে, কি ইউরোকডাটা, সেফালোকডাটা, হেমিকডাটা, অর্থাৎ কি অমেরুদণ্ডী তারা মাছের পরেই হেমিকডাটা, ইউরোকডাটা, সেফালোকডাটা, সেফালোকডাটার পরেই ভার্টিব্রাটা বা মেরুদণ্ডীর আবির্ভাব। এই যে মেরুদণ্ডী প্রাণী আবির্ভাব ঘটে অ্যাট ফার্স্ট মৎস্য জাতীয় বা ফিশ জাতীয় অর্ডোভিসিয়ান যুগে প্রথম মৎস্য জাতীয় প্রাণীর আবির্ভাব ঘটে। মৎস্য জাতীয় ক্ষেত্রে অর্থাৎ কি মৎস্য জাতীয় ক্ষেত্রে আবার প্রথমের দিকে চোয়ালবিহীন মৎস্য সাইক্লোস্টোমাটার আবির্ভাব ঘটে, সাধু জলের নোনা জলের মাছ। অর্থাৎ কি মৎস্য জাতীয় যখন তারা মাছের পর হেমিকডাটা, ইউরোকডাটা, সেফালোকডাটা এদের ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে যখন মৎস্য জাতীয় জীবের আবির্ভাব ঘটে, মৎস্য জাতীয় জীবের প্রথম স্টেজে ছিল কি চোয়ালবিহীন বা একনাথা জাতীয় মৎস্য অর্থাৎ সাইক্লোস্টোমাটা, নোনা জলে বসবাস। ঠিক সেখান থেকেই অর্থাৎ পরবর্তীকালে সাধু জলের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়, চোয়াল যুক্ত মাছের লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রথমে একনাথা বা চোয়ালবিহীন এবং নেক্সট স্টেজে ন্যাথোস্টোমাটা বা চোয়ালযুক্ত মাছের লক্ষ্য করা যায়। এরপর মৎস্য থেকে উভচরের লক্ষ্য করা যায়, অর্থাৎ মাছ কমপ্লিটলি জলে বাসস্থান। ঠিক পরবর্তীকালে উভচরের লক্ষ্য করা যায়, অর্থাৎ চার পায়া যুক্ত বহুকোষী উন্নত ইউক্যারিওটিক জীব, জলেও থাকে স্থলেও থাকে, অর্থাৎ ধীরে ধীরে ডাঙার দিকে গমন করতে বা গমন করে। উভচর জাতীয় অর্থাৎ অ্যামফিবিয়া জাতীয় জীবের আবির্ভাব ঘটে। অ্যামফিবিয়া থেকে উৎপন্ন হয় কি রেপটাইলস বা সরীসৃপ, কমপ্লিটলি ডাঙার উদ্ভিদ বা স্থলজ উদ্ভিদ, অর্থাৎ প্রথম কমপ্লিটলি ডাঙার বা স্থলজ প্রাণী। কমপ্লিটলি ডাঙার বা স্থলজ প্রাণী সরীসৃপের আবির্ভাব ঘটে এবং প্রথম স্থলজ প্রাণী সরীসৃপ। সরীসৃপ থেকে আবার বিবর্তনের মাধ্যমে পক্ষী জাতীয় পর্বের প্রাণীর সৃষ্টি হয়, অর্থাৎ পাখির সৃষ্টি হয়, যা ছিল কি ডাইনোসরাস এবং জুরাসিক যুগ। পক্ষী এবং ডাইনোসর একসঙ্গে আবির্ভাব ঘটে জুরাসিক যুগে লক্ষ্য করা যায়। পরবর্তীকালে পক্ষী থেকে উন্নত গঠন বৈশিষ্ট্য সম্পন্ন, উন্নত এবং জটিল বৈশিষ্ট্য সম্পন্ন স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব ঘটতে থাকে, যা পরবর্তীকালে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে মানুষের সৃষ্টি হয়। তাহলে তোমরা এখানে দেখো থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা তিনটে ছিল কি ক্রমান্বয়ে জল থেকে স্থলজের দিকে গমন উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে ফার্ন ছিল প্রথম স্থলজ উদ্ভিদ। ঠিক প্রাণীর ক্ষেত্রেও একই রকম, মৎস্য জলজ কমপ্লিটলি বাসস্থান জলেই। এরপর উভচর জল এবং স্থল, অর্থাৎ কি এর দ্বারা প্রমাণ করা যায় কি জলের থেকে স্থলের দিকে গমন। নেক্সট উভচর থেকে সরীসৃপ অর্থাৎ কমপ্লিটলি স্থলজ প্রাণী, অর্থাৎ প্রথম ডাঙার উদ্ভিদ টেরিডোফাইটা ওরফে ফার্ন, প্রথম ডাঙার প্রাণী সরীসৃপ বা সাপ। মাছ থেকে যে উভচর প্রাণীর সৃষ্টি হয়েছিল শিলাকান্ত জাতীয় মাছ। শিলাকান্ত জাতীয় মাছ থেকেই প্রথম উভচরের, মৎস্য থেকে প্রথম উভচরের সৃষ্টি। তো আমার ভাইরা বোনেরা, তোরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে পৃথিবীর সৃষ্টি থেকে আজ থেকে 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত ধারাবাহিক এবং ক্রমান্বয়িক পরিবর্তনের মাধ্যমে উন্নত, জটিল এবং কঠিন বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি হয়েছে, যা ধারাবাহিক বা বিবর্তনের মুখ্য ঘটনাবলী রূপে চিহ্নিত করা হয়। তো অবশ্যই তোমাদের সামনে আমি সহজ সরলভাবে তুলে ধরলাম এবং এটাও আশা করব যে খুব সহজ সরলভাবে তোমরা গ্রহণ করতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো সন্দেহ থাকে, মনে যদি কোনো কোশ্চেন বা প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি যথাসময়ে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি দেখার পর অবশ্যই তোমরা লাইক করবে। থ্যাংক ইউ।